জি, বুঝতে প্রবলেম হলে আস্কিং করতে হবে। আবার নতুন করে বলে দিচ্ছি। আস্কিংটা ছিল এরকম যে এসএল সরে যাচ্ছে, এসএল সরে যাচ্ছে, এসএল সরে যাওয়ার কারণে প্রফিটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের এন্ট্রি এখানে, এখানে টেক প্রফিট টু, আবার এই যে এন্ট্রি এখানে, তারপরে হলো টেক প্রফিট এখানে, টেক প্রফিট টু। খুব সুন্দর জিনিস, এসএল সরে যাবে না। এবং কখন এসএল সরে যাবে না, কিভাবে যাবে না, এই সমস্যাটার সমাধান দিয়ে দিচ্ছি। তো আমাদের টিকেএমসি সেট আপ করা আছে, আমরা ইন্ডিকেটারে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আর একটা সেট আপ আছে, খুব ছোট্ট একটা সেট আপ, 3 in 1। তো আমরা এই 3 in 1টাকে সেট আপ করে নেব। চলে আসবে 3 in 1টা, জাস্ট মিনিট। এই যে 3 in 1টা চলে এসেছে, ঠিক আছে। 3 in 1টা চলে আসার পরে এইবার আমরা এখান থেকে ছোট্ট একটা অ্যানালাইসিস শুধু মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইনার। আচ্ছা, আমার বাসার পাশে একটা মাহফিল হচ্ছে, তার একটু নয়েজ আসতেছে। আই এম সো সরি যে নয়েজটাকে আমি রিডিউস করতে পারতেছি না, এখানে আমার কোনো হাত নেই। সো মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখানে কিন্তু তিন ধরনের সেট আপ আছে, সরি চারটা সেট আপ আছে, চারটা সেট আপ আছে। তো এই চারটা সেট আপের মধ্যে আমাদের মূল সেট আপটা হচ্ছে টিকেএমসি। টিকেএমসির সাথে আরও তিনটা সেট আপ আছে। এই তিনটা সেট আপ আমাদেরকে কী কী কনফার্মেশন দেবে আমরা বলে নিই। আমরা সবাই জানি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মার্কেট ট্রেন্ড। তো এই যে আমাদের লাইনার যেটা আছে, তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনার আমাদেরকে দেখাচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড হচ্ছে এখন ডাউন, ফুললি ডাউন ট্রেন্ড না, বাট ডাউন, ফুললি একদম খাড়া ডাউন ট্রেন্ড না। ক্লিয়ার? আর নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এইখানকার ফর্মুলাটা হচ্ছে, মেইন ফর্মুলাটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স পয়েন্টে যদি কোনো এন্ট্রি আসে, যেমন আমরা একটু জুম করলে দেখতে পাবো এই এন্ট্রিটা, এই যে রেজিস্ট্যান্স লাইন, উপরের লাইনটাকে বলি আমরা রেজিস্ট্যান্স, নিচের লাইনটাকে বলি আমরা সাপোর্ট এবং মধ্যখানের লাইনটাকে বলি পিভট। তো যদি এন্ট্রি পয়েন্ট কোনো ডাউন এন্ট্রি অর্থাৎ সেল এন্ট্রি যদি রেজিস্ট্যান্স লাইন বরাবর আসে, যেমন এই যে এন্ট্রিটা রেড কালার দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন বরাবর আসছে, ঠিক আছে। এবং মার্কেটের এই যে লাইনটা, ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু পুরা ডাউনের দিকে, ঠিক আছে। তো তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে মাস্ট বি নেওয়া যাবে। ক্লিয়ার? আর যদি এমনটা হয়, এন্ট্রি পয়েন্টটা যদি এই জায়গায় আসে, মনে করেন যে এই জায়গায় ডাউন এন্ট্রি বা সেল এন্ট্রি আসছে, আমি একটু ড্র করে দেখাবো। ওকে, জাস্ট যদি মনে করেন এরকম করে আসে যে এখানে একটা সেল এন্ট্রি আসছে, আর আপনাকে এখানে স্টপ লস বলে দিয়েছে যে এখানে স্টপ লস, আর টেক প্রফিট মনে করেন নিচে বলে দিছে, ঠিক আছে। তো আপনি এইখান থেকে কখনই ডাউন এন্ট্রি নেবেন না। কেন নেবেন না? কারণটা হচ্ছে সাপোর্ট লাইন বরাবর অলরেডি চলে আসছে। তাহলে আমরা যতক্ষণই সেল আমি আবারও বলে দিচ্ছি, সেল এন্ট্রি, ডাউন এন্ট্রি আমরা কখন নিব? ডাউন এন্ট্রি আমরা তখন নিব যখন ঠিক এমনটা হবে যে রেজিস্ট্যান্স বরাবর এরকম এন্ট্রি পয়েন্ট আসছে এবং টেক প্রফিট এরকম নিচে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানে হয় হোক, ঠিক আছে। এসএলটা থাকবে এটার বাইরে, তাহলে ওইটা 100% সুপার কনফার্ম হবে। তো আমাদের এন্ট্রি ছিল এখানে, এই যে দেখেন এখানে এসে টেক প্রফিট 1 2 দুইটাকেই টাচ করছে। ক্লিয়ার? আচ্ছা, এইটা হলো মেসেজ 1। এবার হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে দেখেন, ক্লিয়ার মেসেজ, একদম ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। বাই এন্ট্রি, বাই অর্থাৎ হচ্ছে আমরা পারচেস করব কোথায়, পারচেস এন্ট্রি বা আপ এন্ট্রি বা বাই এন্ট্রি হচ্ছে এই পজিশনটাতে। দেখেন সাপোর্ট বরাবর যদি কোনো এন্ট্রি আসে এবং এসএল যদি এই লাইনের বাইরে থাকে, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো এবং টেক প্রফিট এখানে থাকুক বা আরও উপরে থাকুক, নো ইস্যু, ঠিক আছে। আমাদের টার্গেটটাই হচ্ছে যে সাপোর্ট লাইন বরাবর বাই এন্ট্রি থাকতে হবে। এই যে এখানে বাই এন্ট্রিটা সাপোর্ট লাইন বরাবর আছে এবং হচ্ছে এসএলটা লাইনের বাইরে আছে, টেক প্রফিট ভিতরে। সো এই যে হিট করছে, দেখেন এখান থেকে এখানে যে টেক প্রফিট 1 হিট করছে, আবার আরেকটু উপরে যে টেক প্রফিট 2 হিট করেও ওভার হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন ইস্যু হচ্ছে তাহলে দুইটা কনফার্মেশন আমরা পাইলাম। দুইটা কনফার্মেশনের ক্ষেত্রে আমাদের টিকেএমসি এক ধরনের সিগন্যাল দিচ্ছে, টিকেএমসি আমাদেরকে বলতেছে যে কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় টেক প্রফিট নিতে হবে, কোথায় এসএল নিতে হবে। আর এই ও যে সিগন্যালটা দিচ্ছে ওটা কতটুকু অথেন্টিক, ওই সিগন্যালটা আমরা রিসিভ করব কি না, সেইটা হচ্ছে আমরা এই লাইনটা দিয়ে কনফার্ম করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা আরেকটা কনফার্মেশন দেখব, সেটা হচ্ছে এখানে আরেকটা সেট আপ আছে। এই যে দেখেন সেল বাই বলতেছে। তো সেম পয়েন্টে টিকেএমসির সেম পয়েন্ট এবং এই সেল অথবা বাই, এইটা যে সেট আপটা,
এই এইটার এন্ট্রি যদি সেম জায়গায় হয় তাহলে ওইটাকে আমরা ডাবল কনফার্মেশন পেয়ে গেলাম, এবং এই লাইনারের সাথে আমরা আবার ট্রিপল কনফার্মেশন পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে ট্রিপল কনফার্মেশন বা ডাবল কনফার্মেশনটা কীভাবে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে এন্ট্রি পয়েন্ট বলছে টিকেএমসি, ঠিক আছে, এই যে বাই এখানে আসছে, ওকে, এবং লাইনারেরও এই সাপোর্ট লাইন বরাবর, তার মানে তিনজন, লাইনার বলছে যে বাই নেওয়া যাবে, এই টিকেএমসি বলছে এন্ট্রি করো, আবার এই যে বাই সেল সে বলছে যে বাই করো। সেম এই জায়গাটাতে দেখেন টিকেএমসি বলছে এন্ট্রি করো, আবার এই যে সেল এন্ট্রি দিয়ে দিছে, এখানে বলছে যে হ্যাঁ কনফার্ম সেল করো, আর হচ্ছে যে এই লাইনারেরও লাইন বরাবর হচ্ছে এন্ট্রি পয়েন্টটা। সো তিনটা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এবার আমরা এখানে আরও একটা কনফার্মেশন করব, 4 নাম্বার কনফার্মেশন, সেইটা হচ্ছে এখানে কিন্তু আমাদের অর্ডার ব্লক আছে। আই থিঙ্ক যারা পুরাতনরা আছেন তারা অর্ডার ব্লক ধরতে পারেন, এবং অর্ডার ব্লক ম্যানুয়ালি ধরতে পারেন এবং প্র্যাকটিস করতে পারছেন। যাদের কাছে অর্ডার ব্লকের এই ইয়াটা দেয়া আছে, স্ক্রিপ্টটা, পাইন কোডটা, তারা পারতেছেন, বাট যারা ম্যানুয়াল ধরতে পারেন না তারা কিন্তু এই স্ক্রিপ্ট দিয়ে ধরতে পারে, কোনো লাভ নেই। বারবার বলে দিচ্ছি, যারা প্র্যাকটিস করেন নাই ধরা খাবেন, পরে আপনার বাস আপনি খাবেন, আমি বারবার বলে দিচ্ছি। তো এই অর্ডার ব্লকটা যদি থাকে তাহলে আরও আপনার কনফার্মেশন একদম সুপার শিওর শট হয়। কেমন, যে এই আমরা যদি এই এন্ট্রিটাকেই খেয়াল করার চেষ্টা করি, এই যে দেখেন এইখানে একটা গ্রিন অর্ডার ব্লক দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন অর্ডার ব্লক, তার মানে এখানে একটা অর্ডার ব্লক যেহেতু হয়েছে, মাস ডিবি মার্কেট এখান থেকে অর্ডার হিউজ ব্লক করে ফেলছে, এখান থেকে মার্কেট এবার প্রাইস হাই হবে। সো এটা কিন্তু আমাদের 4 নাম্বার কনফার্মেশন। সেম সেম এইখানে যদি একটা অর্ডার ব্লক থাকতো তাহলে এইটা কিন্তু আরও শিওর হইতো, ঠিক আছে। তো এখানে অর্ডার ব্লক নাই, এই যে দেখেন এইখানে কিন্তু অর্ডার ব্লক আছে, ঠিক আছে। সো অর্ডার ব্লক আছে, এখানে যদি এন্ট্রি হইতো তাহলে কিন্তু ঠিকই এখানে একটা গুড প্রফিট নেওয়া যেত, ঠিক আছে। এবং যেখানে যেখানে সেল আছে, খেয়াল করেন এখানে সেল আছে, এখানে যদি আপনি, এবং এখানে সেল আছে এবং অর্ডার ব্লক আছে, দুইটা কনফার্মেশন আছে। তো এইটাও এইদিকে ছিল যখন কিনে পেছনের দিকে ছিল। আমি যদি একটু পেছনের দিকে এডিট মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আচ্ছা এটা পরে নিয়ে যেয়ে দেখাচ্ছি, তাহলে দেখবেন যে এখানে 3টা কনফার্মেশন ছিল। সো এখান থেকে কিন্তু ঠিকই কিন্তু মার্কেট তার ওয়েটাকে রাখছে, এখানেও কিন্তু সম্মান রাখছে, এখানেও রাখছে, সেল এখানেও সম্মান রাখছে, এই যে বাই এখানে সম্মান রাখছে, এই যে বাই এখানে সম্মান রাখছে, বাই, এই যে সেল সেল। আমরা যদি ব্যাগে যাই আপনি দেখবেন যে অর্ডার ব্লক এবং এই বাই সেল দেখবেন যে কোনোটা মিস নেই। এই যে এখানে যদি আপনি বাই নিতেন তাহলে এখানে যে আপনি সেল করে দিতে পারতেন, আবার এখানে যদি সেল নিতেন আপনি এখানে এসে সেল করে দিতে পারতেন, এখানে বাই করলে এখানে সেল, এখানে বাই করলে এখানে সেল, নো ইস্যু। এখানে বাই করলে এখানে সেল, এখানে বাই করলে এখানে সেল, একদম পজিশনগুলো কিন্তু ঠিক আছে। কিন্তু রেডি মার্কেটে দেখতে সুন্দর লাগে, আর যেটা কিনা কন্টিনিউয়াস রানিং মার্কেট, এটাতে আপনি তো বুঝতে পারবেন না, এটা আপনাকে এক্সপিরিয়েন্স না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে মিনিমাম মিনিমাম আপনাকে ডেমোতে 25 থেকে 30 বার ট্রাই করে দেখতে হবে যে আমার অর্ডার ব্লক কনফার্মেশন হলো, তারপরে আমি নেব। যেমন সামহাও যারা নতুন তাদের ক্ষেত্রে যে ভেজালটা ঘটে, যে এইটা একটা অর্ডার ব্লক, অলরেডি অনেক সময় হয়ে গেছে, তো তারপরে একটু সংক্ষেপে বলে দিই। এই যে এটা একটা অর্ডার ব্লক, এখন এই রেডি অর্ডার ব্লকটা যখন আমি দেখছি তখন কিন্তু এইটা খুবই সুন্দর দেখাচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এখানে কেন টিকেএমসি এন্ট্রি বললো না। তো বুঝেন, খেয়াল করেন, একটা অর্ডার ব্লক কনফার্মেশন হইতে গেলে 4টা ক্যান্ডেল লাগে, তাই না? তো আমরা যদি এখানে ধরি যে ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে গ্রিন, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন, থার্ড ক্যান্ডেল এই যে রেড, সরি ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, তো এই যে রেড, ফার্স্ট রেড, তারপরে গ্রিন, তারপরে গ্রিন, তারপরে রেড, এই 4টা মিলে হচ্ছে অর্ডার ব্লক। এবার বুঝেন অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার জন্য যে ক্যান্ডেলটা আসছিল, এই বেচারা কত দূর, কত পিপস নিয়ে গেছে এখানে, ও নিয়ে গেছে এই যে প্রায় 18.5, 19 থেকে 22 আপ পর্যন্ত, অর্থাৎ 19, 20, 21, 22 4 পিস একজনে টান দিয়ে দিছে। সো আপনি যদি এই অর্ডার ব্লকটা এখন দেখতে সুন্দর লাগতেছে যে হ্যাঁ মার্কেট এই বরাবর অর্ডার ব্লক দিছে, এই পজিশনে আসছে, তো বিশাল একটা প্রফিট, কিন্তু অ্যাকচুয়ালি তা না। কারণটা হচ্ছে এই ক্যান্ডেল একবারে নিজেই 4 পিস খেয়ে ফেলছে। তো আপনার এন্ট্রি পয়েন্ট হবে তখন এইটা হবে না। এন্ট্রি পয়েন্ট যখন এইটা হবে তখন আপনি এইখান থেকে যখন ডাউন ট্রেড করবেন, 2টা ক্যান্ডেল নিচে যাওয়ার পরে যখন আবার উপরে যাওয়া শুরু করবে, আপনার কলিজা দিক 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 শুরু করে দিবে, ঠিক আছে, হার্টবিট বেড়ে যাবে। তখন অনেকেই ক্লোজ করে দিবে যে না 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 আমি আর লস ঘাড়ে নিতে চাচ্ছি না, সে ক্লোজ করে দিবে, সে লস নিয়ে বের হয়ে যাবে। আর যার কলিজা একটু বড় হয়ে গেছে সে থাকবে, থাকার পরে সে কি করবে, যে মার্কেট যখন এরকম ডাউন লেভেলে চলে আসছে সে এইখানে ক্লোজ করে একটা বিগ প্রফিট নেবে। আবার যার একটু ধৈর্য বেশি, আবার লোভ বেশি, সে বলবে যে না একটু ধরে থাকি, তখন মার্কেট দেখা যাবে যে এরকম
এরকম অর্ধেক যখন উঠে গেছে, সে কিন্তু বুঝে যাবে যে মার্কেট যেহেতু এত বড় উইক ক্রিয়েট করছে, সো এইখানে আর থাকা উচিত হচ্ছে না, সে এইখানে এন্ট্রি নিয়ে বের হয়ে যাবে, সরি এখানে এক্সিট নিয়ে বের হয়ে যাবে। সো এখান থেকে সে পাবে 1 পিস থেকে হাফ পিস, অর্থাৎ 2 থেকে $1.5 পাবে অনলি। ক্লিয়ার? আর যে হলো যে এক্সপিরিয়েন্সড ছিল ক্যান্ডেলের উপরে, সে হচ্ছে এইখান থেকে ক্লোজ করে ফেলছে, তো সে কিন্তু মোটামুটি 4-5 পিপস আর্ন করে ফেলছে। এইবার আপনি খেয়াল করেন যে তাহলে এইখানে শুধুমাত্র এই এই এতটুকু বোঝাই না, আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস পর্যন্ত ক্যান্ডেল বোঝাই, যে ক্যান্ডেল মাস্ট বি জানতে হবে, সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল, কোন ক্যান্ডেলের ক্যারেক্টার কি, কোন ক্যান্ডেলের নেচার কি, সে আসলে কি বলতেছে, এই ক্যান্ডেলটার ভেতরে কি আছে নেই, এটা বোঝাটা কতটা প্রয়োজন। কিন্তু আমার যে শুভাকাঙ্ক্ষীরা বোঝার চেষ্টা করে না, তারা চিন্তা ভাবনা করে যে না না, এই বুড়ো বয়সে এসে কেন আবার ক্যান্ডেল নিয়ে পড়তে হবে, আমি কি পাগলে কামড়াইছে নাকি, এমনটা মনে করে। সামহাও একটা উদাহরণ দিয়ে বলি, এটাই লাস্ট উদাহরণ। পেইন্টে যাচ্ছি, তো পেইন্টে যাওয়ার পরে আমি একটা ক্যান্ডেল ড্র করতেছি। হ্যাঁ, এইসব আবার গ্রিন কালার দিতে হবে না। সো এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আমি নিলাম। হ্যাঁ, মনে করেন এটা একটা গ্রিন হ্যামার। ড্রয়িং করতে ভালো লাগে না, কারণ আমার ড্রয়িং ভালো হয় না, আমি আসলে এইসবের মানুষ না, এইসব জগতের মানুষ না। যারা এইসব জগতের মানুষ তারা ভালো করতে পারে, আমি মার্কেট বুঝি, মার্কেট অ্যানালাইসিস বুঝি, আমার জন্য এটাই এনাফ। তো আই থিঙ্ক আপনারা বোঝার চেষ্টা করেন যে এরকম একটা গ্রিন হ্যামার হয়েছে, এই হ্যামারটার মধ্যে, এই হ্যামারটা এইরকম হয়েছে, এই হ্যামারটার হচ্ছে আপনার এই পজিশনটা হচ্ছে লো, আর এই পজিশনটা হচ্ছে হাই, তাই না? আর এইটুক টু এইটুক হচ্ছে বডি। তো এই যে উইক, এর ভিতরে কি আছে, এর ভিতরে এই জায়গাটাতে এরকম আছে। বুঝায় বলতে হবে? আই থিঙ্ক বলতে হবে না, যারা এক্সপিরিয়েন্সড বুঝে গেছে যে এই যে এই আমি শিট পুরো কালার করে ফেলছি, আমি বুঝতে পারিনি কালার হয়ে গেছে পুরোটা। এই যে বললাম ড্রয়িং করতে ভালো লাগে না, এই জন্যই। আচ্ছা, তাহলে কি হলো এটা, এই যে গ্রিন হ্যামারটা, গ্রিন হ্যামারের এই যে নিচে যতটুকু উইক, এর মধ্যে পুরো বায়ার ঢুকে আছে। ঠিক আছে, যদি একটা স্প্রিং টপ এরকম হয়, মনে করেন একটা রেড স্প্রিং টপ হইলো, এরকম একটা রেড স্প্রিং টপ হইলো, তাহলে এখানে এর ভিতরে কি আছে, এটা তো রেড, এটা তো রেড, এই এই ভদ্রলোক রেড, তাহলে এই যে এই দিকেও এখানে ভর্তি হয়ে আছে কে, সেলার ঢুকে আছে। এখান থেকে এই জায়গাটাতে পুরা এই সরি বায়ার, বায়ার পুরো প্যাকড করে ধরে আছে। ক্লিয়ার? এখানে কারা আছে, এখানে বায়ার আছে, সেম এই যে এখানেও বায়ার আছে, এখানেও বায়ার আছে। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য ক্যান্ডেলের ম্যাটারগুলো বুঝতে হবে। এবং এই যে শিটটা আপনাদেরকে দিয়ে রাখছি, এটা কিন্তু হুদাহুদি এমনিতেই দিয়ে রাখিনি ভাই, এটা কিন্তু পড়তে হবে। এই এবিসি যে বোঝে, এই ক্যান্ডেল এবিসি যে বোঝে, ওপেন হচ্ছে, হ্যাঁ হয়েছে। তো এই যে ক্যান্ডেল এবিসি যে বোঝে, এই ক্যান্ডেল এবিসি যে বোঝে, ক্যান্ডেলের প্রথম হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলের নেচার, এই সিঙ্গেল ক্যান্ডেলের যে নেচার, সে বলছে যে এটা নিউট্রাল, অর্থাৎ একটা সিঙ্গেল ক্যান্ডেল বলে দেয় যে তার পরের ক্যান্ডেল কি হবে, বুলিশ নাকি বিয়ারিশ। তারপরে এই যে ডাবল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, এই ডাবল ক্যান্ডেলের নেচার সে বলে দেয়, যেমন এই ক্যান্ডেলটা বলে দেয় যে পরের ক্যান্ডেল কি হবে। তারপরে কি হইলো ট্রিপল ক্যান্ডেল, এই যে ট্রিপল ক্যান্ডেলের নেচার, এরা বলে দেয় যে পরের ক্যান্ডেল কি হবে। তাহলে আপনি একটা মার্কেটে সহজ ভাষায় আপনি মনে করেন যে এই ক্যান্ডেলটা চিনেন, তো আপনি বলে দিতে পারলেন তার পরের ক্যান্ডেল কি হবে। আপনি এই 3টা ক্যান্ডেল চিনেন, তার মানে তা বলে দিতে পারলেন এর পরের ক্যান্ডেল কি হবে। তো আপনি তো নিজেই বলে দিতে পারতেছেন। এখন নিচে যান, একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল গেল, এবার এরকম একটা প্যাটার্ন, এরকম একটা প্যাটার্ন ধরলে আপনি নিজে বলে দিতে পারেন যে এরকম একটা প্যাটার্ন হলে তার পরের ঘটনা হলো এই। তাহলে কি হলো,
যে আপনি একদম ক্যান্ডেলের এবিসি থেকে সরা থেকে সব শুরু করে সব জানেন। আপনি একটা ক্যান্ডেল দেখলে বলে দিতে পারেন তার পরের ক্যান্ডেল কী হবে, তারপরের তিনটে দেখলে বলে দিতে পারেন তারপরেরটা কী হবে, আবার ফুল এরকম একটা চার্ট দেখলে বলে দিতে পারেন তারপরে কী হবে। আপনি তো সবই বলতে পারেন। এইবার শুধুমাত্র আপনার কনফার্মেশন দরকার যে আপনার থিঙ্কিং আপনার ডিসিশনের সাথে আপনার ডিসিশনের সাথে মার্কেটের অ্যানালাইসিস বা টুলস বা অন্য অন্য জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তো একটু মিলাই নেওয়ার জন্য এই জিনিসগুলো হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। অর্থাৎ আপনি একজন ডক্টর, আপনি জানেন যে জ্বর হইলে এখানে নাপা এক্সট্রা মেরে দিতে হবে, আর একটুখানি পেছনের দিকে লুজ হইলে এখানে অ্যামোডিস মেরে দিতে হবে। তো এখন কথা হইলো যে আপনি জ্বরের মাত্রাটা তো আর হাত দিয়ে বোঝা যায় না, এই জন্য আপনার একটা থার্মোমিটার প্রয়োজন। আপনি ওখানে দিয়ে জাস্ট বুঝে ফেলবেন যে কত মাত্রায় জ্বর আছে, তাহলে আপনি ডিসিশন নিজেই নিতে পারেন যে কি পরিমাণ পাওয়ারফুল ট্যাবলেট দিতে হবে। সো এইগুলো হচ্ছে আপনার সেই থার্মোমিটার। ক্লিয়ার? তো স্কিপ করে যাবেন না, যতটুকু বলি একদম বুঝে স্টেপ বাই স্টেপ যান, মজা পাবেন। আর যদি স্কিপ করে করে যান যে না এইটা না ওইটা করব, ওইটা না ওইটা করব, তাহলে ওই ব্যাপারটা এমনটাই হবে। আমি কিছুদিন আগে জব করতাম, এখন তো জব করি না। তো লাস্ট জবটা আমি যেটা করতাম এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে ছিলাম। তো নামে ডিরেক্টর, কাজে কিন্তু কামলা। মানে ব্যাপারটা কেমন যে নামে ডিরেক্টর বলতে ওই পদবি হলো ডিরেক্টর, কিন্তু ওই অফিসের তালা খোলা থেকে শুরু করে সবই আমার হাত দিয়েই চলে। তো প্রচুর ওয়ার্ক প্রেশারের মধ্যে থাকতে হতো। তো 2 দিনে একদিনে প্রচুর পরিমাণে রাগ হইতাম। কোনো একদিন এমন ছিল যে ফোন বন্ধ করে অফিসে যাইনি, বসে আছি বা বাসায় ঘুমাচ্ছি। তো এদিকে মালিক আমাকে খুঁজে হয়রান। তো একটা খুব গুড রিলেশনশিপ ছিল মালিকের সাথে। তো 2 দিনে একদিনে মালিক কী করতো, অফিস শেষ করে সবাই যখন চলে যেত আমাকে নিয়ে উনি বসতো। তো বিভিন্ন ধরনের পারিবারিক গল্প এই সেই গল্প করতে করতে দেখা যেত রাত 1টা 2টা বাজতো। আবার ওনার গাড়িতেই দেখা গেলো আমাকে শিফট করে আমার বাসার সামনে যে নামাই দিবে, ওখানে আবার দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ গল্প করতাম। আর আমার ওয়াইফ হচ্ছে ওই 3 তলায় থাকতাম, ওইখানকার বেলকনি দিয়ে নিচে দেখতো আর রাগে খালি জ্বলতো। তো এমনটাই হতো, কারণ পরের দিন তো আবার ঠিকই সকাল 6টায় উঠে আমাকে অফিসে যেতে হবে। আমার 8টার মধ্যে অফিসে ঢুকতে হবে, আর আমার মালিক সে তো পরের দিন ঘুমাবে, ঘুমায় দুপুর 12টার পরে আসবে। সো এখন কিছু বলার নেই, লোকটা খুবই ভালো ছিল। তো যেটা হইতো যে উনি ওই আমাকে মোটিভেশন দিত আর কি, বিভিন্ন প্রকারের মোটিভেশন দিত যে আমি যাতে রাগ কম করি, কারণ প্রচুর ওয়ার্ক প্রেশারে থাকতাম। অর্থাৎ ওই একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এখানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্ট আছে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পরে হচ্ছে আপনার প্রোডাকশান, মানে প্রডিউস যে কোডিং করবে, তো তাদেরকেও আমি কন্ট্রোল করি। আবার তারপরে যে সফটওয়্যার যখন ফাইনালি ডিজাইনড হয়ে গেল, তারপর টেস্টিং হলো। টেস্টিং হওয়ার পরে এই যে রেডি সফটওয়্যার, এইটাকে আবার সেলিংয়ের ক্ষেত্রে যে মার্কেটিং, তো ওই মার্কেটিং টিমকেও আমি দেখি এবং নিজেও মার্কেটিং করি। আবার মার্কেটিং টিমকে নিজে দেখে যখন কোথাও সফটওয়্যারটা সেলস হয়, তো ওদেরকে যখন ভিজিটিং কার্ডটা দেই যে কোনো সমস্যা নেই, আপনি আমার সফটওয়্যারটা ইউজ করেন, যে কোনো প্রকার ইস্যু হলে এইটা আমার সার্ভিস কাস্টমার সার্ভিসের নাম্বার, এটাতে ফোন দিলে আপনাকে সলভ করে দিবে। আর তারা যদি একবার দুইবারে আপনার কথা না শুনে, তাহলে আপনি সরাসরি আমাকে ফোন দিবেন। তো তারা কি হলো, কনফিডেন্ট হতো যে অ্যাজ এ ডিরেক্টর নিজে বলছে যে আমাকে ফোন দিবেন এবং তার নাম্বার দিয়ে গেছে, সো সফটওয়্যারটা বাই করা যায় এবং ইয়ে করা যায়। তো দেখা যেত ওদের ডিলটা কনফার্ম হইতো। তো পরে কি হইতো, ওই পিপলগুলান কোনো প্রবলেম হলে কাস্টমার সার্ভিসে আর ফোন দেওয়ার কোনো নামই নেই, সরাসরি আমাকে ফোন দিয়ে ওস্তাদ হইতেছে না। তো এই যে একটা ভেজাল, তো দেখলাম যে না, নিউ ডেভেলপমেন্ট কোম্পানি যেহেতু রাইস হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিছুদিন এরকম পরিশ্রম করতেই হবে। তো এরকম পরিশ্রম করতে করতে আমার নাম্বার এতটা পপুলার হয়ে গেল যে আমি কাস্টমার সার্ভিস হয়ে গেলাম। তো সারাদিন আমি কি নতুন কিছু ডেভেলপ করব বা কেমন কি করব, ফোন ধরতেই জীবন শেষ। তো ওই সময়টাতে দেখা যেত যে মালিক আমাকে নিয়ে বসতো মাঝে মধ্যেই, রাত্রের বেলা বসে বিভিন্ন প্রকার মোটিভেশন দিত। তারপরে এক্সট্রা কিছু ফেসিলিটি দিত, যে যেমন আমার মা যখন মারা যায়, তো আমার মা মারা যাওয়ার সাথেই মনে করেন যে হসপিটালে 4-5 জন রেডি, কি মানে কোথায় কি করতে হবে না হবে, তারপরে হচ্ছে যে হসপিটালের বিল পেমেন্ট করা রেডি, এদিকে হচ্ছে যে কিভাবে নিয়ে আসবো, কি করব না করব। আবার আমি যখন বাসায় আসি তখন আমার পকেটে 2 লাখ টাকা ঢুকাই দিল। এই যে একটা রিলেশনশিপ ছিল, গুড রিলেশনশিপ। তো যার কারণে এখানে হাজারটা প্রেশার থাকার কারণেও মানে যেমনটা গেছে যে এমনও রাত গেছে যে আমি 1 থেকে 2 ঘন্টা ঘুমাইনি। আবার আমার ফ্রাইডে বা অফ ডে বলতে কোনো কিছুই নাই,
ঠিক আছে, একটা ব্যাংক থেকে মালিক বড় কোনো লোন নিবে, তো দেখা যাবে যে ওই ব্যাংকারকে পটানোর জন্য আমাকে পাঠাচ্ছে। এরকম বিভিন্ন ইস্যু নিয়ে হতে হতে এমনও পরিস্থিতি যে কুরবানি ঈদের গরুটাও আমাকে কিনে দিতে হয়েছে, যে ওনার আমাকে খুবই বিশ্বাস করে এবং হচ্ছে যে আমার পছন্দটা ওনার পছন্দ হয়। অর্থাৎ আমি যদি ওনার জন্য একটা কোনো কিছু কিনি, তাহলে উনি মনে মনে থিঙ্ক করে এটা যে হ্যাঁ এটাই আমি চাইতেছিলাম, রুচিটার মিল ছিল। তো যার কারণে কি হইতো যে উনি আমাকে ফ্যাসিলিটিগুলো দিত, আর আমি এই ফ্যাসিলিটি নেওয়ার কারণে হাজারটা প্রবলেম আমার হলেও, পার্সোনাল প্রবলেম হলেও, আমি যেটা করতাম যে ওনার কাজটা আমার করতেই হবে, এমনটা ছিল। কিন্তু শেষমেশ আমি আর এটা রক্ষা করতে পারিনি। কারণটা হলো ডে বাই ডে ওনার এক্সপেকটেশান এমনভাবে বাড়তেছে যে আমি যখন ওনাকে আমার অফিস টাইম 8 ঘন্টার বাইরে যে ওনাকে আমি 18 থেকে 19 ঘন্টা সময় দিচ্ছি, হুম, এবং উনি ওই সময়টাতেও ওইভাবেই থিঙ্ক করতেছে। একটা সময় উনি আস্তে আস্তে এটা ভুলেই গেছে যে আমি 8 ঘন্টার জায়গায় ওনাকে 18 ঘন্টা সময় দিচ্ছি, এবং এটা উনি এক্সট্রা পাচ্ছে ফেসিলিটি, তার বিনিময়ে উনি আমাকে ফেসিলিটি দিচ্ছে। এটা উনি ভুলে যে উনি হিসেব করতেছে 18 ঘন্টার মধ্যে আমি কত মিনিট কম দিচ্ছি ওনাকে। তো এই যে মানুষের এক্সপেকটেশান বেড়ে যাওয়া, এইটা কিন্তু বাড়তেই আছে, উনি ওনার জাজমেন্টের জায়গা থেকে সরে গেছে। তো যে সময়টাতে আমি আর প্রেশার নিতে পারতেছিলাম না, টালমাটাল একদম, তো তখন যেটা হচ্ছিল যে আমি আসলে এই এত বড় কোম্পানিটাকে আর কন্ট্রোল করতে পারতেছি না। অর্থাৎ এই সময় আমার উপরে বস প্রয়োজন, কিন্তু অ্যাকচুয়ালি জাজমেন্টটা এমন ছিল না। তো ফাইনালি যেটা হলো, আমি কোম্পানি থেকে লিভ করলাম এবং আমি ফুললি যখন শেয়ার মার্কেটের দিকে সরে আসলাম, ফুললি আমি ওই কোম্পানিটাকে ছেড়ে দিলাম, এবং আমি কোম্পানিটাকে ছেড়ে দেওয়ার প্রায় 3 মাসের মাথায় কোম্পানিটা বন্ধ হয়ে গেল। আই থিঙ্ক আমার অনার সে এখন বুঝে গেছে যে ঘটনাটা কি ছিল, এবং তারপরে আমি অনেকবার ফোন কল পেয়েছি যে কাম ব্যাক, কিন্তু আমি তো ওই লাইফ থেকে সরে এসেছি। বাট এত বড় একটা 10 মিনিট 15 মিনিটের গল্প শুনে এলাম এই কারণেই, আপনার এক্সপেকটেশান থেকে আপনার সরে আসা যাবে না। মার্কেট থেকে আপনার এক্সপেকটেশান কি? আপনি যখন মার্কেটে প্রথম আসেন তখন আপনার এক্সপেকটেশানটা এমন থাকে যে আমার মাসে 30-40 হাজার টাকা ইনকাম হলেই এনাফ। সো এইবার আমরা এই যে আমাদের ইমোশন কন্ট্রোল বলি, আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমার মানি ম্যানেজমেন্টে একটু ভুল আছে, যার কারণে আমি আসলে গ্রো করতে পারি না। আসলে অ্যাকচুয়ালি ইমোশন কন্ট্রোলের প্রবলেম না, আপনার প্রবলেম আছে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসে। 2 নম্বর সমস্যা হচ্ছে এক্সপেকটেশান চেঞ্জ হয়ে যাওয়া। কেমনটা? আপনি যখন প্রথম মার্কেটে আসছিলেন তখন আপনার একটা থিঙ্কিং ছিল যে আমি একটা জব করি, তো 20-25 হাজার টাকা স্যালারি পাই, আই থিঙ্ক আমার যদি মার্কেট থেকে 20-25 হাজার টাকা অথবা 30 হাজার টাকা ইনকাম হয় তো এনাফ আমার জন্য। তো এটা নিয়ে কিন্তু আপনি আসছিলেন এবং আপনি এটা করতে পারতেছিলেন, কিন্তু যখন আপনার একদিনই 5 হাজার টাকা ইনকাম হয়ে গেছে, তখন আপনার হিসাবটা হয়ে গেছে এরকম, আচ্ছা আমি যদি দিনে 5 হাজার টাকা ইনকাম করতে পারি ইনটু 30 দিন, 1.5 লাখ টাকা, ঠিক আছে? তখন আপনি থিঙ্কিং করতেছেন আমার 1.5 লাখ থেকে কত কম ইনকাম হচ্ছে, ঠিক আছে? এখন পরের দিন 5 হাজার টাকা আপনার ইনকাম হয়নি, পরের দিন আপনার কি হয়ে গেছে, 2 হাজার টাকা লস হয়ে গেছে। তখন আপনি হিসাব করতেছেন দিনে যদি 2 হাজার টাকা লস করি ইনটু 30 দিন, 60 হাজার টাকা লস মাইনাস 1.5 লাখ, মানে আমার 1.5 লাখ ইনকাম থেকে 90 হাজার টাকা থাকবে অনলি। এই যে আপনার হিসাবটা কিন্তু ঘুরে গেছে। আপনি যেখানে, যদি আপনি এমনটাও হইতো যে আপনার এই 90 হাজার টাকা থাকতো, তো আপনার 90 হাজারকে যদি আপনি 90 হাজার ভাগ হচ্ছে 30, তাহলে আপনি দিনে 3 হাজার টাকা ইনকাম করতেছেন, এবং যেটা কিনা আপনি মাসে 30 হাজার টাকা ইনকাম করতেন সেখানে মাসে 90 হাজার টাকা ইনকাম হচ্ছে। আপনি কিন্তু এইটা হিসাব করতেছেন না যে আমি 3 গুণ বেশি পাচ্ছি, আপনি হিসাব করতেছেন আমার 1.5 লাখ হওয়ার কথা ছিল। ওই যে একদিন 5 হাজার টাকা প্রফিট হয়েছিল, একদিনের 5 হাজার টাকা প্রফিটের কারণে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, আপনার অবস্থান চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি থিঙ্কিং করতেছেন যে এইবার আমার যেটা হয়েছে যে আমি এখন তো শুধু লসের দিকেই যাচ্ছি। এই যে এক্সপেকটেশান চেঞ্জ করা যাবে না। আপনার এক্সপেকটেশান থাকবে কেমন, যে আমার মান্থলি দরকার হচ্ছে 30 হাজার টাকা, তো 30 হাজার ভাগ হচ্ছে আমি ট্রেড করব 30 দিন, তো 30 দিনে আমার প্রতিদিন ইনকাম করতে হবে 1 হাজার টাকা, প্রতিদিন ইনকাম করতে হবে 1 হাজার টাকা। এইখানে এসেও আপনাকে থিঙ্কিং করতে হবে যে আচ্ছা আমি যদি জব করতাম তাহলে 30 হাজার টাকা স্যালারির জন্য আমাকে কাজ করতে হতো কয় ঘন্টা প্রতিদিন, মিনিমাম 8 ঘন্টা ইন্টু 30, আচ্ছা 30 ধরলাম না, 25 ডেজ, তো 200 ঘন্টা। তো 200 ঘন্টা যদি আপনি কাজ করতেন
তাহলে আপনার যেটা হতো যে এই 30,000 টাকা আপনার বেতন ভাগ হচ্ছে 200 ঘন্টা, আপনি ঘন্টায় আর্ন করতেন 150 টাকা অনলি। অনলি 150 টাকা আপনি ঘন্টায় ইনকাম করতেন। আর যখন আপনি মার্কেট থেকে ডেলি 1000 টাকা ইনকাম করবেন, কতক্ষণ সময় দিবেন মার্কেটে? সর্বোচ্চ খুব বেশি হলে 15 মিনিট থেকে 1 ঘন্টা। তো তাহলে আপনার এই যেখানে কি না আপনি ডেলি 8 ঘন্টা দিতেন, সেইখানে যদি ডেলি আপনি 1 ঘন্টা দিয়ে এই টাকা ইনকাম করেন, তাহলে আপনার এক্সপেকটেশান ওই 30,000-এর জায়গায় এটাকে 8 ভাগ করে হওয়া উচিত কত জানেন? 30,000 ভাগ হচ্ছে 8। আপনার এক্সপেকটেশান হওয়া উচিত এই মার্কেট থেকে অনলি মাসে 3750 টাকা ইনকাম করার। আপনার এই ওয়ার্কের ভ্যালু, আপনি যতটুকু ওয়ার্ক করতেছেন মার্কেটে, এই ওয়ার্কটুকুর ভ্যালু হচ্ছে এক মাসে 3750 টাকা আপনার চাকুরি অনুসারে। সো আপনি কেন এখানে 1.5 লাখ টাকা ইনকামের জন্য এক্সপেকটেশন করতেছেন? সো আমি বলতেছি না এত কম এক্সপেকটেশন করার জন্য। আপনি আপনার ডেলি এক্সপেকটেশন 1000 আপনি রাখেন, নো ইস্যু, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনি 10% আপনি লস রেশিও ধরে রাখেন। তো আপনি 30,000-এর মধ্যে 10% বাদ দেন, দিয়ে বাকিটা আপনার ইনকামের জন্য রাখেন, অর্থাৎ 25,000 টাকা রাখেন, নো ইস্যু। এবং আপনি যতদিন এক্সপেরিয়েন্সড হননি ততদিন আপনি এইটার মধ্যেই থাকেন। এবং আপনি সবসময় থিঙ্কিং করেন যে আমি যদি লোকালি কোনো জব বা অন্য কোনোভাবে ইনকাম করতাম তাহলে আমার এই আর্নিংটাই থাকতো। এইটা ধরে যখন আপনি ট্রেড করা শুরু করে দেবেন, তখনই দেখবেন কি আপনি মার্কেটে প্রফিটেবল আছেন। সেকেন্ড থিং, একদিন এরকম হতেই পারে যে আমি একদিনে অনেক টাকা আর্ন করে ফেলছি। তো যেদিন যদি এমনটা হয় একদিনে আপনি অনেক টাকা আর্ন করে ফেলেন, তাহলে আরেক দিন তো এমন হইতেই পারে একদিনে অনেক টাকা লস করে ফেলছেন। এই মেন্টালিটিটাও থাকতে হবে। যদি আপনি দুইটাকেই সহ্য করতে পারেন তাহলে আপনার ইমোশন কন্ট্রোল হবে। এখানে ইমোশন বলতে আর অন্য কোনো চিকিৎসা নেই, অন্য কোনো অসুখও নয়, এটা কোনো কিছুই না। 2 নম্বর আরেকটা জিনিস আছে, আরেকটা বিশাল বড় প্রবলেম আছে। সেইটা হচ্ছে আমাদের যখনই একটা লস হয়ে যায় আমরা তখনই ওইটাকে রিকভার করার জন্য তাৎক্ষণিকভাবে একদম পাগল হয়ে যাই যে এটা রিকভার করতে হবে, কেন লস হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মার্কেটটা তো আপনার না বা আমার না, সেক্ষেত্রে এখানে লস হবেই। প্রফিট যেমন হয় লস হবে। যদি আপনি তাৎক্ষণিকভাবে এটাকে রিকভার করার চেষ্টা করেন, ওই সময় আপনার মেন্টালিটি সঠিকভাবে কাজ করবে না এবং ওই সময়টাতে আপনি আরও লস করবেন। ওই সময় উচিত মেনে নেওয়া। আই থিঙ্ক আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যারা ম্যারিড অথবা যাদের গার্লফ্রেন্ড আছে, যাদের গার্লফ্রেন্ড নেই কোনো প্যারা নেই, যাদের ওয়াইফ নেই তাদেরও কোনো প্যারা নেই, যাদের গার্লফ্রেন্ড আছে এবং ওয়াইফ আছে তাদের প্যারা আছে। তো একটু ব্যাপারটা একটু বুঝবেন যে ওই মেয়েরা শোনার চেয়ে বলে বেশি। আমার যারা মেয়ে স্টুডেন্ট আছে, সরি আমি ফান করছি, তো যেটা হচ্ছে মেয়েরা বলার চেয়ে মানে শোনার চেয়ে বলে বেশি। অর্থাৎ আপনি তাকে একটা কিছু বলবেন, তো সে পুরোটা শোনার আগে একটা অ্যান্সার দিয়ে দিবে। এমনটা হওয়া যাবে না। আপনি যদি এমনটা হন তাহলে পারবেন না। আপনাকে হতে হবে একদম নীরব। নীরব কেমন? মানুষের শরীরে এক ধরনের পরজীবী থাকে না, আপনারা হয়তো বা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে মানুষের মুখে, অন্য কোথাওর কথা বাদ দিলাম, ওদিকে গোপন দিকে না যাই, এই মুখের মধ্যে মানুষের ব্রণ হয় না, অথবা মুখের মধ্যে যাদের ব্রণ ছিল তাদের এখানে বড় বড় গর্ত থাকে, অথবা যার ব্রণ নাই একদম সুশ্রী একটা মেয়ে, ওইটাও যদি ওই কি জানি বলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় তাহলে দেখবেন যে ওইখানে ছোট ছোট সাদা সাদা পোকার মতো কিছু হাঁটতেছে। তো ওরা হচ্ছে পরজীবী। ওরা কি করে, এই আমাদের মুখের, আমরা যখন ঘুমাই রাত্রের বেলা তখন হচ্ছে ওরা আমাদের এই মুখের মৃত চামড়াগুলোকে খেয়ে ফেলে। মৃত চামড়াগুলোকে যখন খায়, খেয়ে এটা পরিষ্কার করে দেয়, তখন আমাদের নতুন কোষ আলো বাতাস পায়, সেটা আবার সুন্দর দেখায়। আর যারা রাত্রের বেলা ঘুমায় কম, সারা রাত ফেসবুকিং করে, তারপরে ওই যে কম্পিউটারিং করে বা অন্য অন্য কাজ করে, বা সে জেগেই থাকে, যেটাই করুক না কেন, তো যারা রাত্রে কম ঘুমায় ওরা যতক্ষণ ঘুমায় না, পরজীবীরা ততক্ষণ পর্যন্ত জেগে উঠে বাইরে আসে না এটা খাওয়ার জন্য। না খাওয়ার কারণে এটা যখন সে 3 দিন 4 দিন 10 দিন এরকম ঘুমায় কম, তখন ওই পরজীবীগুলো এগুলো খেতে পারে না। যার কারণে যেটা হয় যে ওর মুখের উপরে এই যে ব্রণ ওঠে, এই সেই। তো ডাক্তার বলে যে প্রচুর পরিমাণে ঘুমাইতে হবে, তারপরে পানি খেতে হবে বেশি করে, এইসব বলে এই কারণেই। আপনি যখন ঘুমান আপনাকে যদি বলে যে পোকা উঠবে, পোকা খাবে, এই সেই, তাহলে আপনি এটা বিশ্বাস করবেন? তারপরে জিনিসটা শুনতেও খারাপ লাগে, এই জন্য ওরা বাইপাস হইতে বলে, রূপকভাবে বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে একটা সময় দেয়া,
আপনাকে সেটা দিতে হবে, আদারওয়াইজ পসিবল না। আমি এতক্ষণ ধরে গল্প শোনাচ্ছিলাম এবং একটা জিনিসকে লক্ষ্য করতেছিলাম, সেটা হচ্ছে ডাউন ট্রেডটা কিভাবে মুভ করে একটা রেঞ্জিং মার্কেটে চলে যায় এবং জিগজ্যাগ তৈরি করে। এটা ফুললি তৈরি হয়ে গেছে। এখন এই জিনিসটা দেখাই ক্লাসটা শেষ করে দিব। খেয়াল খেয়াল করেন, ডাউন একটু আগে লাইনারটা ছিল এরকম আড়াআড়িভাবে, এখন কিন্তু পুরাটা হরিজন্টালি হয়ে গেছে, একদম পুরাটা হরিজন্টালি হয়ে গেছে। তার মানে আপনি কিন্তু এখন সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে এই মার্কেটটা এখন কি আছে, রেঞ্জিং মার্কেটে আছে। তো রেঞ্জিং মার্কেট মানে কি হয়, রেঞ্জিং মার্কেটের মধ্যে দেখা যায় কোনো প্রকারের জিগজ্যাগ থাকে না, আর এই মার্কেটে কিন্তু জিগজ্যাগ হয়েছে। সো এই মার্কেটের এন্ট্রিগুলো কেমন হবে, এই মার্কেটের এন্ট্রিগুলো ঠিক এমনই হবে, যদি এই বাই বাই এন্ট্রিটা যদি এরকম সাপোর্ট বরাবর থাকে তাহলে আমরা নিয়ে নিতে পারবো, আর যদি সেল এন্ট্রিটা এরকম রেজিস্ট্যান্স বরাবর থাকে আমরা নিয়ে নিতে পারবো। আবার যদি অর্ডার ব্লক থাকে তাহলে তো কনফার্ম 100% নিয়ে নিব। এবং এখানে তো সেল সিগন্যাল বাই সিগন্যাল আছে, তো সেল এবং বাইকে আমরা ওইভাবে ধরবো না, নো ইস্যু। আর একটা জিনিস হচ্ছে যে যখন আপ মার্কেট হবে, আপ মার্কেটে আসতে অনেক সময় লাগবে, মার্কেট যেহেতু ঘুরছে তো এটা ঘুরবে। কারণটা হলো এই যে এদিক থেকে যখন এরটুকু আসতেছিল ডাউন ছিল, এখন যখন রেঞ্জিং শুরু হয়ে গেছে এদিক সোজা যাচ্ছে, আবার মার্কেট এখান থেকে ব্যাক করবে, আপের দিকে ব্যাক করবে। যখন আপের দিকে ব্যাক করবে ঘটনাটা এমন হবে, কই গেল, সরি এই যে এখানে আছে, এই যে রিগার্শন, এখান থেকে জিনিসটা এরকম হবে। কই গেল রিগার্শনটা, কই ড্র করলাম আর কোথায় গেল। আচ্ছা আবার দেখি, আবার নিচ্ছি টুলস, সরি। এই যে এখান থেকে ব্যুরো, আচ্ছা হারাই গেছে, যাই হোক এখান থেকে মার্কেটটা এরকম হবে। এই আমি ড্র করে দেখাচ্ছি, এরকম হবে। তো রিগার্শন যখন এদিক দিয়ে ঘুরবে, মধ্যখানের লাইনটা, হ্যাঁ এই যে, তো যখন রিগার্শন এদিকে ঘুরবে তখন আমরা চেষ্টা করব যে যদি এন্ট্রি হয় এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায়, আমরা এন্ট্রিগুলো নিব, এগুলো হলো বাই এন্ট্রি। আর যদি সেল এন্ট্রি হয় এই জায়গায় তাহলে নিব, যদি এরকম হয় অর্থাৎ এই লাইনকে টাচ করে তাহলে আমরা নিব, ঠিক আছে। কিন্তু এই যখন রিগার্শন আপের দিকে যাবে তখন অবশ্যই আমরা ডাউন এন্ট্রি কম নেওয়ার চেষ্টা করব, আপ এন্ট্রি নেব। আর যখন এরকম রিগার্শন নিচের দিকে আসবে তখন ওই সময়গুলোতে আমরা শুধুমাত্র ডাউন এন্ট্রি নেব। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন একটা ডাউন এন্ট্রি কিন্তু হাই হয়, একটা ডাউন এন্ট্রি কিন্তু এরকম লং হচ্ছে, আর আপ এন্ট্রি কিন্তু ছোট হচ্ছে। আবার ডাউনটা এরকম লং, আপটা কিন্তু ছোট, আবার ডাউনটা লং, আপটা ছোট। কারণটা হচ্ছে এই যে আপ অ্যান্ড ডাউন জিগজ্যাগ তৈরি করার জন্য এটা। সো সেক্ষেত্রে এইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এন্ট্রির জন্য না, আপটা কিন্তু এন্ট্রির জন্য না, ঠিক আছে। সেম এই ওঠার সময়ও ঘটনাটা এমনই, ওঠার সময় আমরা হাইগুলো নিব আর লোগুলো নিব না, ক্লিয়ার এমনটা। অর্থাৎ এইখানে নিব, এখানে নিব, এখানে নিব, বাট এগুলোকে আমরা না নেওয়ারই চেষ্টা করব। সো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।